সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সালেহ উদ্দিন, দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক। সালেহ, স্বাগত আপনাকে। শিরোনাম দেখছি, আমার দেশের শিরোনাম হচ্ছে ডাক্তার শফিকের কথিত পোস্টে তোলপাড়, বাংলাদেশের সমর্থনে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের। মানবজমিন বিনিদ্র ছুটে চলা তারেক রহমানের ক্লান্তিহীন ডাক্তার শফিক। আমাদের সময় চমক দেখাতে পারেন তরুণ প্রার্থীরা, তারেক রহমান খুলনা ও যশোর যাচ্ছেন আজ। কালবেলা প্রাথমিকে ফিরছে পরীক্ষা, বদল আসছে মূল্যায়নেও। দক্ষিণের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রূপরেখা দেবেন তারেক রহমান। সময়ের আলো, হাজার কোটির গণভোটে কেন এত ধোঁয়াশা? যুক্তরাষ্ট্রের চাপে নির্বাচনের আগেই বাণিজ্য চুক্তি। ইনকিলাব ভুল করার সুযোগ নেই বিএনপির, স্থবির শুনশান চট্টগ্রাম বন্দর। সংগ্রাম, মৌলানা রেজাউল করিমের কবরের পাশে অজুরে কাঁদলেন আমিরে জামাত। মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কড়াকড়ি আরোপের নির্দেশনা। সালে আপনি নির্বাচনী সহিংসতা হচ্ছে, এটা পরে আলাপ করি। সেটা হচ্ছে নির্বাচনের ধর্মের ব্যবহার, আচরণবিধি কি বলছে? মতি ভাই, আচরণবিধিতে আমরা যেটা দেখলাম আর কি 91 থেকে তো মূলত আমাদের দেশে নির্বাচনী একটা প্রক্রিয়া শুরু হয়, প্রক্রিয়াটা মূলত আমরা ধরি যদি। জি। তো ওখানে যেটা ছিল দীর্ঘকাল, এটা আমাদের প্র্যাকটিসের মধ্যেও ছিল যে নির্বাচনে ধর্মের ব্যবহার করা যাবে না। আর যেটা বিভিন্ন ছিল সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় উস্কানি, ধর্মীয় অনুভূতি দেওয়া, এমনকি ব্যক্তি আক্রমণ করা, এগুলো নিষিদ্ধ ছিল। কুচ্ছারোটা না, এগুলো নিষিদ্ধ এখনো আছে, এখনো সবগুলো আছে, শুধু একটা শব্দ নাই। কোনটা? ধর্মের ব্যবহার। এই শব্দটা আচরণবিধি থেকে। এটা কারা সংশোধন করলো? কোন কমিশন? এই কমিশন। আচ্ছা। আচরণবিধি তারা কৌশলে ফেলে দিছে। এখন আপনি দেখেন, কয়েকটা বিতর্কিত ঘটনা ঘটেছে বাংলাদেশে। ইলেকশন কমিশনের প্রতি আমার আজকেও বিএনপির একটা টিম গেছিল, তারা বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করছে, অনাস্থা প্রকাশ করে নাই। আমি তাদের প্রতি অনাস্থা দিচ্ছি না, সম্মান রেখেই বলছি। তারা দেখেন প্রথম বাংলাদেশের পুরো নির্বাচন সিস্টেমটাকে উল্টায় ফেলল, যেটা 54 সাল থেকে আমাদের দেশে চলে আসছে, যে একটা দল আরেকটা দলের সঙ্গে জোট হইলে জোটের একটা প্রতীক থাকবে। এবং এই 54 সাল থেকে যে চলে আসছিল যুক্তফ্রন্টের নির্বাচন, এগুলা কিছু ঐতিহাসিক ঘটনা আছে বাংলাদেশে। যুগে যুগে ফ্রন্ট হওয়ার কিছু ঐতিহাসিক ঘটনা আছে, যেটা আপনার হুসেন সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা একরম ফজলুল হক মিলেই তারা করেছিলেন। এইবার তারা প্রথমে প্রতীকটা ফালাই দিল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দাবিও করে নাই, কার সঙ্গে তারা কোনো আলোচনাও করে নাই। দাবি করা লাগে না তো, যাদের মন প্রাণে বিশ্বাস করে যারা, তারা তো আছে ওখানে। কিন্তু অতীতের প্র্যাকটিস ছিল, আপনি আচরণবিধি বা বিধিমালায় কোনো হাত যদি দেন, বা আপনি একটা নির্বাচন কিভাবে আয়োজন করবেন, তার ব্যাপারে একটা নির্বাচন রাজনৈতিক দল যারা মূলত তার স্টেক হোল্ডার, তাদের সঙ্গে তিনি কথা বলবেন। এবং অতীতে নজির ছিল, আগে একটা কোনো প্রস্তাবিত সংশোধনী রাজনৈতিক দলকে চিঠি দিয়ে পাঠানো হতো। এই কাজগুলো এবার গোপনে করা হয়েছে। গোপনে বলা হচ্ছে, কিন্তু ভেতরে তো কাজ করেছে তারা। কিছু রাজনৈতিক দল হয়তো জানতো, কিছু রাজনৈতিক দল অজ্ঞাতে ছিল। ডেফিনেটলি। যেমন বিএনপির এই যে প্রতীকটা ফেলে দিল, এগুলো অনেক ছোট দলগুলা, যারা হয়তো ব্যক্তি অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু দল হিসাবে তাদের এত গুরুত্ব নাই। মার্কাটা এত জনপ্রিয় না। আমাদের দেশে তো আসলে 3টা মার্কা কেন্দ্রিক নির্বাচন হয়েছে, 4টাই আমি ধরতে পারি। প্রথমে এই নৌকা, ধানের শীষ, লাঙ্গল, এর সঙ্গে জামাত যুক্ত হয়েছে। জামাত আবার সবসময় দাঁড়িপাল্লা নিয়ে ইলেকশন করে নাই। 2018-তে তারা বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ নিয়ে করছে। তো ওইটা আমি যেটা ধর্মের যে ব্যবহারেরটা, এটা তারা ফেলে দিছে। কিন্তু আপনি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 যদি দেখেন, ওখানে
ধর্মের ব্যবহার এটা ফৌজদারি অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ, আমাদের পেনাল কোডের অপরাধ। আপনি মতি ভাই, আমি আপনাকে বলি, আপনি তো সব জানেন, আপনি দেশের এখনো একজন আমি বলবো যে আপনি এখনো রিপোর্টার, আপনি প্রধান সম্পাদক কিন্তু আপনি রিপোর্টার, আপনি সবই জানেন, আপনি প্রতিদিন রিপোর্টিং টেবিলেও বসেন। আপনি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত 500 ভিডিও আছে, আজকে না গত 1 মাস ধরে ঘুরতেছে, প্রচারণার আগের থেকেই, যেদিন থেকে প্রচারণা নিষিদ্ধ ছিল, যে এই দিন থেকে প্রচারণা শুরু হবে তার আগের দিন পর্যন্ত নিষিদ্ধ, তার আগের থেকেই চলতেছিল। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শতাধিক 500-র উপরে ভিডিও আমি আপনার সামনে হাজির করতে পারব। ইলেকশন কমিশনের সাইবার টিম আছে, করেছে তারা যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার হয় কিনা, বেআইনি প্রচার হয় কিনা, এগুলা নিয়ন্ত্রণের জন্য। আপনি একটা নজির বাংলাদেশে আপনি দেখাইতে পারবেন না। এই যে ঘরে ঘরে হেঁটে বলছে যে, আজকেই নেত্র নিউজের স্টোরিটা আমি দেখলাম যে বাকেরগঞ্জের উপরে একটা স্টোরি তারা করেছে, যেখানে ঘরে ঘরে এসে গিয়ে বলতেছে যে আপনি কোরআনের পক্ষে থাকবেন। স্বভাবত গ্রামের নিরীহ মহিলারা কোরআনকে তো সৌভাগ্য দিচ্ছে, যদিও এইখানে আমি এভাবে বলা ঠিক না একজন সাংবাদিক হিসাবে, তবুও বলতে হয় আর কি, যে সত্য কথা তো বলতে হয়, এটা দৃষ্টিকটু হোক আর যেটাই হোক। জামাত ইসলাম 2টা কৌশল নিয়ে আছে। তারা যখন পশ্চিমা দেশের সঙ্গে বসে, তারা যখন হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধের সঙ্গে বসে, তখন তারা বলে আমরা শরিয়া আইন করব না, আচ্ছা, আমরা বাংলাদেশের সংবিধান অনুসরণ করব। এবং যে সংবিধানের জন্য তারা লড়াই করতেছে, এই যে সংবিধান, যে সংস্কার কমিশন হইল, এই সংস্কার নিয়েই তারা কিন্তু লড়াই করছে। এবং আপনি তো সব জানেন যে লড়াইটা তারা বাধ্য করতেছিল যে এটা নির্বাচনের আগেই যেন কার্যকর হয়ে যায়। আর গ্রামে গিয়ে তারা বলে আমরা কোরআন আইন প্রতিষ্ঠা করব। তারা যখন যেখানে এটা বলে, এই যে ধর্মের যে ব্যবহারটা নগ্ন পর্যায়ে গেছে। আপনি দেখেন আমাদের এখানে কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে আছে 3টি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হবে। প্রথম প্রশ্ন হলো তোমার রবকে, তারপরে তোমার ধর্ম কি, তারপরে তোমার রসুলকে। এইটাই হচ্ছে আমাদের পবিত্র গ্রন্থ এবং অন্যান্য হাদিসের বর্ণনা। বলা হচ্ছে 4টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। আর একটা প্রতীক হলো তুমি দাঁড়িয়ে পাল্লায় প্রতীকে ভোট দিছ। আচ্ছা, এটা পৃথিবীতে অনেক দেশ আছে, পৃথিবীর কোনো, এমনকি পাকিস্তানে ওইটা পাবেন না যে এইরকম কথা কইয়া ভোট নেওয়া। এগুলার বিরুদ্ধে ব্যবস্থা নাই। প্রথম আলোতে একটা রিপোর্ট করছে, বিএনপির এক প্রার্থী এই ফরিদপুরে, সে উঠান বৈঠক করবে, 10,000 লোককে আপ্যায়নের দাওয়াত দিয়েছে। ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয় নাই। একটা দুর্বল প্রার্থীর বিরুদ্ধে নিয়েছে, সেটাও বিএনপি জুটের, কিন্তু প্রার্থীটা দুর্বল। কাশেমি, নারায়ণগঞ্জে, উনি তার একটা শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটা পুরস্কারের সঙ্গে কিছু উৎসাহমূলক টাকা দিচ্ছিলেন। এটা কিন্তু অন্যায় ছিল না, কিন্তু অন্যায় হয়ে গেছে তিনি যেহেতু প্রার্থী, তিনি এই মাদ্রাসার সঙ্গে যুক্ত, কিন্তু তিনি প্রার্থী হিসাবে পারেন না, তাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করছে। তো তার দলটা হলো ছোট্ট জমিয়তে উলামায়ে ইসলামী, হ্যাঁ, কিন্তু তাকে ইয়েটা দিছে। শক্ত বিএনপি বা জামাতের কারো বিরুদ্ধে এই ইলেকশন কমিশনের আমি দেখি নাই একটা শক্ত ব্যবস্থা নিতে। তার তো প্রথম রাতেই বেড়াল মারা উচিত ছিল, যদি সেই শুরুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ভিডিওগুলো দেখতো। আপনি যেভাবে আমাদের মানুষকে আপনার মূল্যায়ন কি, কেন করলো না? সক্ষমতা নেই নাকি? আমার কাছে যে প্রধান নির্বাচন কমিশনার, ওনাকে আমার ভদ্রলোক, ভালো লোক, সৎ লোক মনে হয়, কিন্তু এইখানে এমন কেউ হয়তো আছেন যারা ওনাকে পরিচালনা করেন, এবং উনি বয়স অনেক বেশি, ভদ্রলোক, উনি হয়তো কারো টেপে পড়ে যান।
যেমন আজকে একটা ঘটনা ঘটলো, ইলেকশন কমিশনের বিএনপির একটা প্রতিনিধি দল গেল। এই প্রতিনিধি দল এর আগে গিয়েছিল, গিয়ে ইলেকশন কমিশনকে একটা লিখিত দিয়ে আসছিল যে ঢাকা শহর এবং বাংলাদেশের কোন কোন জায়গায়, বিশেষত ঢাকা শহরে কি পরিমাণ মাইগ্রেন্ট ভোটার হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গার স্থানান্তর ভোটার হয়েছে, এই ব্যাপারে আমাদের তথ্য নাই। আমরা অন্ধকারে, কিন্তু আমরা অনেক তথ্য পাচ্ছি যে অস্বাভাবিক রকমের আছে, আপনারা আমাদেরকে তথ্যটা সরবরাহ করুন। ইলেকশন কমিশন কোনো তথ্য সরবরাহ করে নাই। আজকে তারা আবার গেছে, যাওয়ার পরে ইলেকশন কমিশন বলছে, যেটা নজরুল ইসলাম খান তার প্রেস ব্রিফিংয়ে বলছেন, যে ইলেকশন বলছে এটা নিয়ে অস্বাভাবিক কোনো কিছু নাই, ৩-৪ হাজারের বেশি নাই। নজরুল ইসলাম খান বললেন, ইলেকশন কমিশনকে বললেন যে আপনাকে যারা এই তথ্য দিয়েছে হয়তো তারা অন্য কোনো দলের লোক, আপনার কমিশনেরই কর্মকর্তা, তারা অন্য কোনো দলের লোক, এই জন্য সঠিক তথ্য দেয় নাই। উনি বললেন যে তথ্যটা এর চেয়ে অনেক বেশি, কিন্তু আপনারা আমাদের কাছে যে তথ্য, এটা বেসরকারি তথ্য, আপনারা সরকারিভাবে আপনাদের আমরা সময় দিলাম, তথ্য তো ওখানেই আছে, আপনারা বের করেন। যেমন আমার কাছে এই তথ্য আছে, ৯,৬৪২ জন শুধু গুলশানেই মাইগ্রেন্ট হয়েছে। এখন জামাতের শফিক সাহেবের আসলে কত হয়েছে আমি ঠিক জানি না, কিন্তু এরকম তথ্য আমার কাছে আরো কিছু আছে এবং ইলেকশন কমিশনের দেওয়া তথ্যই। তাহলে ইলেকশন কমিশন কেন বললেন ৩-৪ হাজার? তো ফলে ঢাকা শহরেই তো এই যে এই পরিসংখ্যান আছে, তার মানে কি এই নির্বাচন কমিশনের অধীনে কি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব? আমি বলি না তারা ভোট ডাকাতি করবে বা কোনো একটা ভোটের ইঞ্জিনিয়ারিং করবে, কিন্তু তাদের অদক্ষতার জন্য এবং কারো প্রতি, ইঞ্জিনিয়ারিংটা আগেই হয়ে গেছে, এবার নতুন করে আর কি হবে? আমি বলি তাদের অদক্ষতার জন্য আর কারো প্রতি বেশি সহানুভূতির জন্য এই ইলেকশনটাকে তারা ক্ষতিগ্রস্ত করতে পারে। আমি ধরেন নিরপেক্ষে বললাম যে বিএনপির একজন প্রার্থী ১০,০০০ লোককে উঠান বৈঠকে দাওয়াত দিচ্ছে, কোনো ব্যবস্থা নাই। বাকি কোথাও যেটা বললাম এগুলা একজন সাংবাদিক হিসেবে নিরপেক্ষ হয়ে বলছি বলছি ভাই, এটা তো আমরা দেখছি চোখের সামনে। এই যে আপনি যদি ব্যস্ত যাইতে চান, বাবা একজন ব্যারিস্টার বলতেছে, বাবা যদি ব্যস্ত যাইতে চান তাহলে দাঁড়িয়ে পাল্লায় ভোট দেন, আর যদি যাইতে না চান দিয়েন না। এইটা তো আপনি সবাই দেখেছে, তিনি একজন ব্যারিস্টার। এখন এইগুলা তো আপনি ওই এক সময় এটা স্লোগান হইতো, নৌকার মালিক তুই কে আল্লাহ, ধানের শেষের মালিক কে আল্লাহ, এই পর্যন্তই থাকতো। কিন্তু এইরকম যে তুমি ব্যস্তে যাইতে হইলে নৌকায় ভোট দিতে হইব, এই দাঁড়িয়ে পাল্লায় ভোট দিতে হইব। এখন দেখেন আরো মজার ঘটনা, এখন অন্য ইসলামী দলগুলা বলতেছে যে আমরা হইলো সহি ইসলামী দল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা তো প্রকাশ্যেই বলতেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চাই। হ্যাঁ, তারা একরকম। জামায়াতে ইসলাম, উলামা ইসলাম এরও কিন্তু ধর্মীয় দল, খেলাফত মসজিদ, এরকম নানান ধর্মীয় দল কিন্তু এবারে ইলেকশনে আছে, প্রায় ১০-১২টার মতো আছে। কিন্তু আপনি এখন ব্যস্ত যাবেন কোন মার্কায় ভোট দিয়া। আবার জুটের মধ্যে অনেকের আছে দাঁড়িপাল্লা নাই, জুটে তো ১১টা দল, 10টা দলেরই কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক নাই, হেরা ব্যস্ত যাইব কোন মার্কা দিয়া। আপনার এনসিপির প্রতীক হলো শাপলা, তো শাপলায় দিলে তো ব্যস্ত যাওয়া যাবে না, দাঁড়িপাল্লায় দিলে ব্যস্ত যাওয়া যাবে। এইগুলো একটা চলছে আর কি, এগুলো ইলেকশন কমিশন ব্যবস্থা নেওয়া উচিত ছিল। জামাত ইসলামী যেটা বলছে তারা এইটুকু খুব ভালো ছিল যে সৎ লোকের শাসন চাই, এইটুকু। আল্লাহর আইন চাই তারা মুখে বলে, তাদের গঠনতন্ত্রে, তাদের যে গঠনতন্ত্রের মনোগ্রামে আল্লাহ শব্দ ছিল, ওটা তারা ফালাই দিছে। এইবার কিন্তু আরেকটা ট্রেন্ড লক্ষ্য করেছেন কিনা জানি না, জি, যেটা আমি দেখি যদিও কিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখতেছি, ইসলামী দল একে অপরকে কাফের বলতেছে,
যে এই ধরনের শব্দ ইউজ হচ্ছে, এটা নির্বাচন কমিশন কি কোনো ভূমিকা থাকার কথা? যেমন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জামাত ইসলামীকে কোনো ইসলামী দল মনে করে না। না, এটা হয়তো তার ব্যাখ্যা থাকতে পারে। আবার জি, না এরকম আছে, এবং কাফের বলাও আছে। এই যে কাফের বলছে মতি ভাই, এটা তো স্পষ্টভাবে দণ্ডনীয়, ফৌজদারি অপরাধ। আমি তাই তো বলতেছিলাম। আচরণবিধি তো বাদ দেন, আমাদের ফৌজদারি আইনে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী এটা ফৌজদারি অপরাধ। তার মানে নির্বাচন কমিশনের কাছে কিতাব আলাদা নাকি? না, তাইলে তারা আইন নিষ্ক্রিয়। কোথায়? আপনি ও আইনে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। আপনি দেখেন ইলেকট্রাল ইনকোয়ারি কমিশন আছে, কিন্তু তারা তো এটা ভুলে যায় যে দুইজন প্রধান নির্বাচন কমিশনার এখন জেলখানায়। এটা তারা বুঝতেছে না। জি, তারা শুধু জেলখানা না, তাদের বেজ্জতির গাইডলাইন দেখেন, জুতার মালা পরায় তাদেরকে তাই তো, এই তো নিকট অতীতেই। আচ্ছা, এখন আপনি আমরা আশা করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যে ইলেকশন কমিশনকে আমরা একটু সক্রিয় দেখতে চাই। ওই ইলেকশন কমিশনের ওই বিল্ডিংয়ে বৈশা থাকলে শুধু হবে না, তাদের যে সাইবার টিম আছে তারা দেখো, তারা ব্যবস্থা নেও। এখানে আল্লাহর নাম করে কেউ ভোট চাইতেছে কিনা, ভগবানের নাম করে কেউ ভোট চাইতেছে কিনা, বা হুমকি দিয়ে। আজকে একটা ভিডিও দেখলাম, বিএনপির এক নেতা, তিনি এক জায়গায় বলতেছেন যে যদি 2000 ভোটের মধ্যে 200টা ভোটও যদি অন্য বাক্সে পড়ে তাহলে কিন্তু খবর আছে। এই যে কথাটা, এটাও তো আচরণবিধির লঙ্ঘন। আচরণবিধিকে ফৌজদারি অপরাধ করছে। কই ইলেকশন কমিশন ব্যবস্থা নিবে? নিচ্ছে না, কারণ তারা জামাতকার বিএনপিকে চটাইতে চায় না। তো মাঝখান দিয়ে জামাত তার কাজ শেষ করে ফেলছে। নেত্র নিউজের নিউজ অনুযায়ী তাদের মহিলারা ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে বিশেষত, এবং জামাত মহিলাদের দিকে একটু ভালোই তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এবং এগুলো নিয়ে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। নোয়াখালীর একটা জায়গায় তারা আইডি কার্ড নিয়ে গেছে এক মহিলার। ভিডিওতে দেখাচ্ছে ওই মহিলা ওই অফিসে আইসা বলছে, আমার স্বামী ঘরে আইসা দেখছে, শুনছে আমি আইডি কার্ড দিয়ে দিছি জামাতের লোককে, দাঁড়িপাল্লার লোককে। স্বামী বলছে তুই জামাতের বাড়ি থেকে গড় কর। এখন ওই মহিলা তার শাশুড়িকে নিয়ে আসছে, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা এআই বানানো না। আইসা তারা ওই অফিসে এসে রিকোয়েস্ট করতেছে, আমাদের আইডি কার্ডটা যদি না দেন আমার জামাই গড়ে তুলবে না। এগুলো নিয়ে সামাজিক সংঘাত হচ্ছে, এবং বেশ কিছু জায়গায় এই যে জামাত যে মহিলারা প্রতিবাদ মিছিল করলো, তারা বললো যে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে, এবং অনেক জায়গায় আপনি দেখবেন যে এখন বাধার সম্মুখীন হচ্ছে। কারণ আরেকটা ঘটনা মতি ভাই, দুইটা ঘটনা, এটা খুব সন্দেহজনক, খুবই সন্দেহজনক। আপনি ভোটার কমিক নাম্বার নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, বিকাশ নাম্বার নিচ্ছে, এটা একটা প্রয়োজন থাকতে পারে, বিকাশে টাকা পাঠাবে, হ্যাঁ, মোবাইল নাম্বারও নিতে পারে, যে মেসেজ দেওয়া দোয়া চাইবে, পুট চাইবে, এটাও একটা। আমি ভোটার কমিক নম্বর নিচ্ছে, আইডি কার্ডের স্ক্রিনশট নিচ্ছে কেন হতে ভাই? কি কারণ? আমার তো সন্দেহ, জাল নোটের মধ্যে আবার জাল আইডি কার্ড বানানো হয় কিনা, কেন ভাই? এটা খবর বেরিয়েছে তো কাগজে। আমি কেন বললাম অতি ভাই, এবার আমাদের আইন বলছে, এই যে ইলেকশন কমিশন নিশ্চয় আবারও এক কথা, আইন বলছে পরিচয় শনাক্ত হওয়ার পর প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার আপনি ভোটার ব্যালট পেপার দিবেন। পরিচয় শনাক্তর পদ্ধতি কি? প্রিসাইডিং অফিসারের সামনে যে ছবিযুক্ত ভোটার তালিকা আছে, এই তালিকায় উনি এই মহিলার ছবিটা দেখবেন, মুখটা দেখবেন, বা পুরুষের মুখটা দেখবেন। আবার উনি নাম বলবেন, জনিনা বেগম, স্বামী অমুক, এজেন্ডা তখন দেখবে। গ্রামের মধ্যে তো অনেকে চিনে যে ওইটা জরিনা বেগম কিনা, স্বামী অমুক কিনা, এটা ক্রস চেক করা, মানে সব এজেন্ডাই দেখবে। এখন এবার যদি তারা বোরকা পরে যায়, এবং বোরকা যার অবস্থা আছে যে অনেকে মানে চশমাটা ছাড়া আর ছবি ঢাকা থাকে, আপনার পরিচয় কিভাবে শনাক্ত হবে? ঢাকায় এই শাহবাগে বাংলাদেশের আর্মি একটা বোরকাওয়ালা মহিলাকে ধরছে, তার বোরকা খুলে দেখেছে সে মহিলা না, পুরুষ। তাই আমি এইটা নিউজ এসে তোমার ভাই হয়েছে, এটা পুরুষ।
এখন মহিলা সেজে পুরুষও তো যাইতে পারে। বহু হ্যাঁ, ওই যে একটা খবর বেরিয়েছে না যে এখন আপনি কিভাবে শনাক্ত করবেন? তাহলে জাল ভোট তো বই যাবে। ধরেন আপনার ভোট, আপনার ভাবির ভোটটাই, পুরুষের বেলায় ধরেন অনেকে চিনবে না, ভাবির ভোটটা আইসা কোন বিএনপির লোকই দেখ, জামাতের লোক, কি যাই হচ্ছে দেয়, সে আইসা প্রথমে ভাবির ভোটটা দিয়ে চলে গেল, তারপরে আইডি কার্ড একটা নিয়ে আসলো জাল, তারপরে আসবে নিজের ভোট দিতে দুপুর 2টার পরে। তো একটা লোক তো ডাবল ভোট দিতে পারবে। এই সংখ্যা তো আমাদের দেশ, জাল ভোট তো হয়। আমি জাল ভোট যেও হয় আপনি তো দেখছেন মতি ভাই, EVM এ ভোট হয়েছে না, কত পার্সেন্ট ভোট, এর আগে 3টা নির্বাচন হয়েছে, কত পার্সেন্ট দেখানো হয়েছে, 5 to 7% মানুষ ভোট দিতে গেছে, দেখানো হয়েছে 45%। কিভাবে দেখানো হয়েছে? এই যে আমার এটা সন্দেহ হয়, তারা কেন মোবাইলের আইডি কার্ড কেন নিয়ে যাবে, বা আইডি কার্ডের নাম্বার কেন নিয়ে যাবে? তারা নাম লিখে নিতে পারতো, মোবাইল নাম্বার। না, এটা তো শুনতেছি যে বেহেশতে যাওয়ার জন্য। না মতি ভাই, তো কি এটা বিকাশ নাম্বার নিচ্ছে, মোবাইলে টাকা পাঠাবে, আর আইডি কার্ড নিচ্ছে। হয়তো কোনো কোনো অঞ্চলে, বিশেষ করে ঢাকা শহরে প্রত্যেকটা বুট কেন্দ্রে যদি 200 করে জাল আইডি কার্ড বানায়, আপনি 500 টাকার নোট তো জাল হয়, বাংলাদেশে তো সম্ভব। এবং প্রফেসর ইউনূস সাহেব বলতেছেন বাংলাদেশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জালিয়াতির দেশ। লিড নিউজ হিসেবে। আচ্ছা, আমি শেষ করার দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমান নির্বাচন কমিশন কতটা স্বাধীন? আমার কাছে মনে হয় মতি ভাই, ওই যে বললাম, আমি এটা একটু আগেই বলছি, তারা হয়তো কারো কারো প্রতি সহানুভূতিশীল, কিন্তু তারা কোন জালিয়াতির আশ্রয় নেবে এটা আমার বিশ্বাস হয় না। আপনি যা যা বললেন তাতে তারা তো এগুলো উপেক্ষা করেছেন, তাইলে কি দাঁড়াইলো? এটাও একটা অপরাধ মতি ভাই। তাইলে আমি এটাও, তাইলে আপনি কি করে বলেন যে করবেন না? আমি না, ওইটা ধরেন আগের আমলে কি হতো, তো ঐতিহাসিক নির্বাচন কেমনে হবে? না, আমি ঐতিহাসিক বলি নাই মতি ভাই। না, আপনি আগের আমলে হয়তো রাতে ভোট হয়ে যেত, এরপরে তারপরে কি হইতো, 5% ভোট হয়েছে, 45% দেখাই দিত। পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পুলিশ, রাষ্ট্রযন্ত্র একদিকে থাকতো। এইবার এইটা হবে না, হয়তো তারা কারো প্রতি সহানুভূতিশীল হইতে পারে। তারপরে আমি কিছু এলাকায় জানি, যেন আমি কালকে কয়েকটা এলাকায় গেছিলাম, তো ডিসি সাহেব যদি কোনোভাবে জামাতের সমর্থক, এটা বোঝা যায় কে কোন দলের সমর্থক, এসপি সাহেব হয়তো দেখা গেছে যে বিএনপির সমর্থক, ফলে একটা ভারসাম্য আছে। কিন্তু অসংখ্য জেলায়, বিশেষ করে চাঁদপুরে আমি দেখে আসলাম, বহু প্রতিষ্ঠান আছে, চাঁদপুরে সদরে জেলা প্রশাসক একটা স্কুল থেকে 62 জন নির্বাচনী কর্মকর্তা নিয়েছেন, এবং যেটা ইসলামিক স্কুল এবং যেটা জামাত দ্বারা পরিচালিত, চাঁদপুর সদরে, এটা আমি দেখলাম। এবং ওখানে 5 জন প্রার্থীর মধ্যে 4 জন প্রার্থী লিখিতভাবে আপত্তি দিছে। এখন শোনা যাচ্ছে উনি নাকি জামাতের সমর্থক, চাঁদপুরের ডিসি, কিন্তু উনি এটা বদল করেন। আমি এর আগে কক্সবাজারে গিয়ে শুনে আসলাম, বাংলাদেশে এরকম বহু জায়গায় হয়েছে যে ওই যে আপনার তো আসলে আগে যারা ভোট নিত সরকারি কর্মকর্তা, তার একটা দায়বদ্ধতা থাকতো। এদের মধ্যে কিছু লোক আওয়ামী লীগের পক্ষে জালিয়াতি করছে, আর কিছু লোক বাধ্যই ছিল, পুরো রাষ্ট্র যেখানে বাধ্য ছিল। এইবার গত 3 নির্বাচনে যারা ভোট দেয় নাই তাদেরকে বাতিল করা হয়েছে। এটা আমার কাছে মনে হয় কোনো সূক্ষ্ম একটা কৌশল থাকতে পারে। এই যে বাদ দিলে পাওয়া যাবে কোথায়? এখন এই ইসলামী বেসরকারি, এটা কিন্তু সরকারি না, বেসরকারি। এখন তো দেখা যাচ্ছে নির্বাচনের আগেই নির্বাচন হয়ে গেছে। জি, এটা বাংলাদেশের আমি অনেক জায়গায় এটা শুনে আসলাম মতিবে, আপনি চেক করলে পাবেন যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বেশি এজেন্ট নেওয়া হয়েছে। যদি ইসলাম ব্যাংকে কথা ফোকাসে ছিল, ইসলাম ব্যাংকে বাদ দিছে, কিন্তু কৌশলে কিন্তু অন্য জায়গায় নিয়ে গেছে। তো এইগুলো ইলেকশন কমিশনকে দেখা উচিত। আমরা চাই না আরেকটা ইলেকশন কমিশন বেজ্জতি হোক, জেলে যাক, জুতার মালা পড়ুক। আমরা তাদেরকে ভালো জানি, দেখতো তারা ভালো, কথাও বলে ভালো, এবং তারা সৎ হিসাবে জানি, কিন্তু আমরা চাই না তারা। দুর্ভাগ্য কি জানেন? দুর্ভাগ্য হচ্ছে এরা ক্ষমতা ছাড়ার আগে বুঝতে পারে। আমি মতি ভাই, এরা পরে বুঝে যে খারাপ। একজন উপদেষ্টার কথা জানি, নাম বলবো না, একজন উপদেষ্টা তার অফিসারদেরকে বলছেন জামাত হয়তো ক্ষমতায় আসবে, আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। এটা তো সরাসরি হস্তক্ষেপ। জি, এরকম আমি শুনেছি মতি ভাই,
এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য থেকে এটা আমরা পাইছি, যার কারণে দেখবেন আজকে এই যে সরকারি কর্মকর্তাদের সংগঠন এটা দুইটা ভাগ হয়ে গেছে Yeah. এই ইলেকশনটাকে কেন্দ্র করে, এবং স্পষ্টভাবে একদল জামাতি একদল বিএনপি। এটা তো এটা তো ঠিক না মতি ভাই, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এটা ঠিক। এটাও তো নির্বাচন কমিশনের আরেকটা ব্যর্থতা। জি। যাই হোক, সালাউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান শুনলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।